আগস্ট মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন এবং 28 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাংহাই কোঅপারেশনের বৈঠকে এবং শিখর বৈঠক এবং উজবেকিস্তানও যাবেন দ্বিপাক্ষিক সফরে। ফলে তার ফিরতে হবে 2রা সেপ্টেম্বর। 3-4 সেপ্টেম্বর তার ভারতের অন্য রাজ্যে দক্ষিণ প্রান্তে কেরালায় অনুষ্ঠান আছে, সেটা পূর্ব নির্ধারিত, তার কোনো পরিবর্তন হবে না। এবং তারপর থেকেই প্রধানমন্ত্রী ব্যস্ত হয়ে পড়বেন ব্রিক্স শিখর সম্মেলন, যেটা 12-13 সেপ্টেম্বর হওয়ার কথা। তাতে প্রায় 30-35 জন হেড অফ দ্য স্টেট আসবেন। ফলে সেটা ব্যাপক তার একটা প্রস্তুতি, তাকে ব্যস্তই থাকতে হবে সেই বিষয় নিয়ে। ফলে সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে যে দ্বিপাক্ষিক সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেটা মনে আছে নিশ্চয়ই, সেটা গত জি ফেব্রুয়ারিতে জি যখন তারেক রহমান নির্বাচিত হন, এবং তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি তারেক রহমানকে আমন্ত্রণ জানান। তারেক রহমান তারপরে সেটার কোনো উত্তর না দিয়ে তিনি সরাসরি মালয়েশিয়া হয়ে চীনে চলে গেলেন। তারপরে তাকে আবার আমন্ত্রণ দেওয়া হলো। সেই আমন্ত্রণটা ব্রিক্সের সভাপতি নরেন্দ্র মোদী তিনি দিয়েছেন বিমস্টেকের সভাপতি তারেক রহমানকে। হুম, তারও কোনো জবাব এখনো আসেনি। কিন্তু আমি যেটা যতটুকু বলছি সেটা পরে। তো ফলে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ভারতের তরফ থেকে বারবার তাকে আসার আমন্ত্রণ জানিয়ে এটা সর্বশেষ বলা হয়েছে যদি আসতে পারেন তাহলে আগস্টের মধ্যে আসুন। সেপ্টেম্বরে সময় নেই। অক্টোবরে হচ্ছে ভারতে অনেক উৎসবের সময়, দুর্গাপূজা থাকে, দীপাবলি উৎসব আছে। তবে নভেম্বর থেকে আবার পার্লামেন্ট সেশন শুরু দেবে। তাছাড়া তার আরো অন্য সফর, পূর্ব হুম। নির্ধারিত সফর ঠিক হয়ে আছে। ফলে একমাত্র আগস্টই হচ্ছে সময়, যদি এর মধ্যে আসেন তো ভালো, না হলে পরে সফরটা অনেক তো মানে দেরি হয়ে যাবে, বিলম্ব হয়ে যাবে। এখন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশ সরকার আসলে কিছুটা ভাবে ঘরে চুরি বলে না, সেই করছে নাকি। তাদের প্রায় অনেক ঘন্টা, দিনে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, ডিজেলের সংকট, সারের সংকট, সাধারণ মানুষের অবস্থা ত্রাহি, আরো নানাবিধ। এখন কাঁচা সবজিরও সমস্যা আছে, সেগুলোও ভারত থেকে নিতে হয়। ভারত বিরোধী যতই গালাগালি দেন সেগুলো সবই নেয় না। হ্যাঁ, বলতে পারেন যে বিদ্যুৎ বা তার বিনিময়ে হয়তো আপনার মাসুল দেন, সেটা অন্য কথা। কিন্তু ফলে তাকে আসতে, অথচ তার সমস্যাটা হচ্ছে তারেক রহমানের যে কনস্টিটুয়েন্সি, সেই কনস্টিটুয়েন্সি বলতে তার মধ্যে উগ্র আওয়ামী লীগ বিরোধী, চরমপন্থী, জামায়াত এবং তথাকথিত এনসিপি, যারা সেই বিপ্লব টিপ্লব ঘটিয়েছিল, তাদের তো একমাত্র বিষয় হচ্ছে শেখ হাসিনা। এবং শেখ হাসিনা বিষয় উল্লেখ করেই তারা সবসময় সেটা দাবি করেন প্রত্যর্পণ করতে হবে, নইলে সম্পর্ক স্বাভাবিক হবে না। সেটা মাঝে মাঝে আবার তাদের মন্ত্রী টন্ত্রীরা সায়ও দেন, তারাও বলে বসেন। সেসব করলে তো হবে না কোনো লাভ। কারণ আপনাকে তো যদি সহযোগিতা পেতে হয় তাহলে ভারত থেকেই পেতে হবে। আপনাকে তো পাকিস্তান বিদ্যুৎ দিতে পারবে না। আপনি পাকিস্তানের আইএসআই জঙ্গিদের আশ্রয় দিতে পারেন, কিন্তু পাকিস্তান তো আপনাকে বিদ্যুৎ দিতে পারবে না, কিছুই কাঁচা সবজিও দিতে পারবে না, আপনাকে চীনও দিতে পারবে না। তো দিতে দেবে তো ভারত, তাই না? তা আপনাকে যে চাইতে হবে ভারত থেকে, এবং চেয়েছে না ভারত থেকে, বাড়তি আরো ডিজেল চেয়েছেন। আজই তো বাংলাদেশের গণমাধ্যমে বেরিয়েছে সম্ভবত 85,000 টন ডিজেল অলরেডি পৌঁছেছে। মানে এটা বিপুল পরিমাণ, আরো চাইছেন। তাই বাংলাদেশের বর্তমান যে চাহিদা, তাতে আরো প্রয়োজন আর কি, তা না হলে করা যাবে না। অথচ বলার জন্য তারা কিন্তু শেখ হাসিনার প্রসঙ্গটা তোলেন। ফলে আমি আপনাকে যেটা বলছি, যেটা হচ্ছে, যেটা ঘটনা, তারেক রহমান আসবেন। এবং আমি এটাও জানি আমাদের হাই কমিশনার সঙ্গে যে তারেক রহমানের কথা হয়েছিল, তাতে কোথাও কোথাও তারা বুঝিয়েছেন যে আওয়ামী লীগ শেখ হাসিনার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে না। কিন্তু আমি যতদূর জানি দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে বিষয়গুলো খুব বেশি ওঠেনি। যেটা উঠেছে কিভাবে সফরটা হতে পারে, বাকিটা বাংলাদেশের মানুষকে বোঝানোর জন্য এগুলো বাইরে বলা হয়, ভেতরে তা হয়নি। ভেতরে তা হয়নি। ভেতরে আসার আগ্রহটা প্রবল, এবং সেই আশার আগ্রহের কারণেই ভারত ডেডলাইন দিয়ে শর্ত দিয়েছে, এলে আগস্টে আসুন, নইলে নয়। ফলে আগস্টেই আসতে হবে। এবং সেই কারণে দ্বিপক্ষীয় সফর নিয়ে নানাবিধ সংবাদ বাংলাদেশের গণমাধ্যমে অল্প স্বল্প বেরোতে শুরু করেছে।
এখন সেই জন্য আমি আপনাকে বলছি যে এটা কোনো বিভ্রান্তিমূলক কোনো ব্যাপার নয়। সরাসরি এখনো পর্যন্ত নিশ্চিত তারিখ ঠিক না হলো, আমি এটা জানি বাংলাদেশ হাই কমিশনার নিজে তিনি বিভিন্ন পাঁচতারা হোটেলের খোঁজ নিচ্ছেন, কোথায় থাকতে পারেন, 20 জনের প্রতিনিধি দল হতে পারে, সব মিলিয়ে প্রায় শখানেক লোক আসতে পারে সিকিউরিটি ইত্যাদি নিয়ে, তাদের আরো সব নানা রকম ব্যক্তিগত সহকারী টহকারী সমেত তাদের কিছু সাংবাদিক হয়তো আসবেন। ফলে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এগুলো বাইরে যেগুলো দেখানো হচ্ছে এটা নয়, সেটা হচ্ছে সফরটা সম্ভবত হতে হবে। সফরে দেখুন, সেই সফরের পর তারা কিন্তু আবার বলবেন যে আমরা শেখ হাসিনা প্রত্যার্পণের দাবি জানিয়েছি, ভারত ইতিবাচক ভাবে বিবেচনা করছে। কিন্তু কি চেয়েছেন সেগুলো সবই তো যৌথ বিবৃতিতে লেখা থাকবে না, দেখতে পাবেন। হয়তো যৌথ বিবৃতিতে শেখ হাসিনার প্রসঙ্গটা থাকবে, থাকবে না হয়তো তা নয়, থাকতেই হবে, সেটা বলবে বাংলাদেশ দাবি জানিয়েছে। ফলে শেখ হাসিনাটা বিষয়টা এই দ্বিপাক্ষিক সফরের কোনো বিষয় নয়, এটা একদম স্পষ্টভাবে বলছি, সেটা কোনো বিষয়ই নয়। বাংলাদেশের মানুষ যদি জানতে চান তাহলে বলছি ওটা ভুলে যান। শেখ হাসিনাকে ভারত প্রত্যার্পণ করবে না। হ্যাঁ, বলতে পারেন যে শেখ হাসিনা তারেক রহমান আসছেন, এই সময়টা একটু সৌজন্যতাবশত একটু কম গালাগালি করেন, বেশি গালাগালি দেবেন, সেটা বড় জোর হয়তো বলতে পারে। শেখ হাসিনা সৌজন্য দেখাতেই পারেন, তিনি ভদ্রতাবশত ভারতের আশ্রয়, ভারতের এখানে আছেন, ফলে যদি ভারত সরকার মনে করে এই সময়টা তাকে একটু নমনীয় মনোভাব নিতে হবে বা কৌশলগত ভাব নিতে হবে, নিতেই পারেন, সেটা কোনো ব্যাপার না। এই হলো মদ্দা বিষয়, বুঝলেন। এবার অন্য প্রশ্ন থাকলে করুন, তখন আমি সঙ্গে আমার একটা প্রশ্ন আপনার কাছে। আমরা আজকে টাইটেল করেছি ভারত সফর নিয়ে চাপের তারিখ। আপনার কাছে একজন সাংবাদিক হিসেবে বা আপনি বিশ্লেষক হিসেবে কি এমনটা অনুভব করেন কিনা, ভারত থেকে কোনো ধরনের চাপে আছে কিনা, ভারত যেতেই হবে ওনাকে, এমন কোনো চাপ আছে কিনা, বা এমন কোনো চাপ আছে কিনা যেটা নিয়ে আসলে তিনি দ্বিধাদ্বন্দ্বে আছেন? কিন্তু বিবিসি বাংলা একটু আগে যে রিপোর্টটা করলো, তারা বলছে যে অগাস্টের 3rd উইক, অর্থাৎ 22, তারা বলছে 21-22 অগাস্ট অথবা 2-1 দিন আগ পিছ হতে পারে। একটু আগে যে রিপোর্ট করলো তারা বলছে এটা প্রস্তুতি সম্পন্ন এরকম। আমি তো বললাম আসতে হলে আগস্ট আসতে হবে, এটাই চাপ, নইলে সময় নেই ভারতের। আপনার দেশের ডিজেল, আপনি তো আসবেন ডিজেল চাইতে, আপনি তো আসবেন টাকা পয়সা চাইতে, আপনি তো কি চাইতে আর আসবেন? আর বাকি ওইটা আপনি মিডিয়াকে বলবেন যে শেখ হাসিনাকে চেয়েছি, ওগুলো তো বাজে কথা, ওগুলো তো কোনো কথা না। কিন্তু আপনি কি দেবেন? তারেক রহমান ভারত কি দেবে? আর ভারতের ইউনিট সরকার যে বাণিজ্যের উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল, সেটা এই সরকার এখনো বহাল রেখেছে, সেটা তুলতে হবে তো, তাই না? সেটা তুলতে পারবেন তো? ফলে এই ধরনের প্রচুর চাপ আছে তার, স্বাভাবিক। একে তার ভারতে আসার চাপ আসতেই হবে, কারণ ভারত ছাড়া সহযোগিতা কেউ তাকে দিতে পারবে না। আমি তো বললাম অন্য কোনো দেশও দিতে পারবে না, ফলে সেই কারণে তাকে আসতেই হবে। আর ভেতরের চাপ বলতে তিনি যে কনস্টিটিউয়েন্সি ডিল করেন, ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সি, সেটাকে যে ডিল করেন, সেটা যে শেখ হাসিনা কেন্দ্রিক করে ফেলেছেন, এটাতে তো গোটা বাংলাদেশের মানুষ তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাকে তো বাংলাদেশের মানুষের, ঢাকায় তো 24 ঘন্টা আলো দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, তাই না? তিনি সেটা তো দিতে পারছেন না, কলকারখানা চালু রাখতে হবে, করতে পারছেন না। কৃষকদের সার দিতে হবে, দিতে পারছেন না। তো সেই জন্য তাকে তো আসতে হবেই। আমি তো কথাই তো বলছি, আমি এই কথাই বলছি, মানে এর মধ্যে আর নতুনত্ব কিছু নেই। ভারত থেকে পরিষ্কার বলা হয়েছে স্পষ্ট ভাষায় যে আগস্টের মধ্যে, আগস্ট মানে কি, আবার আগস্টের 28 এলে হবে না, কারণ 28 প্রধানমন্ত্রী রওনা হবে, তাই না? মানে 27-এরও আগে, মানে সব থেকে আইডিয়াল সময় হচ্ছে 24, 25, 26, বড় জোর। কারণ আপনাদের ওখানেও তো রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি শপথ গ্রহণ, সেসবও তো একটা অনুষ্ঠান আছে না, আনুষ্ঠানিকতা আছে তো। এবং সম্ভবত তিনি এই সফরটা করে ফেলতে চান বাংলাদেশের পার্লামেন্টের অধিবেশনের আগে, যাতে অধিবেশন চলাকালীন করাটা মুশকিল, ফলে সেটাও একটা বিষয় আছে। সেই জন্য আমি যেটা বলছি, আপনি যেটা বলছেন, যেটা আমারও কাছে মনে হয়েছে যে তার নিজের স্বার্থে, তার বাংলাদেশের মানুষকে যদি উপকার দিতে হয়, যেমন তারা চাইছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছেন যে ভারতের সঙ্গে আবার ক্রিকেট শুরু হোক, সেই প্রস্তাবও রয়েছে ভারতের কাছে। কিন্তু ভারতের তো বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল বোর্ড তো সেই ডিসিশন নিতে পারবেন না যতক্ষণ না ভারত সরকার সবুজ সংকেত দেবে। দীনেশ ত্রিবেদী সরাসরি প্রধানমন্ত্রীকে বলেছেন আপনি ভারতে আসুন,
ফলে আপনি যা যা চাইবেন সেগুলো সবই দেওয়া হবে আপনাকে, না দেওয়ার তো কোনো কারণ নেই। ফলে দেওয়া হবে, কিন্তু ভারত এটা এসে করতে হবে, তো এসে বলতে হবে। তারপরে আপনি আপনার নিজের দেশের নিজের কথা ভেবে কি বলবেন না বলবেন, এখানে সাংবাদিকদের কি বলবেন, বা আপনার সাংবাদিক মানে আপনার যারা সাংবাদিক তারা তো আপনি যা বলবেন তাই লিখবে তারা। ফলে তারা বলবে যে ভারত রাজি হয়ে গেছে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করতে। না, মূল যে বিষয়টা, আরেকটা বিষয় আছে, সে আলোচনাটা প্রকাশ্যে আসবে কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে শেখ হাসিনা ডিসেম্বরে যে ফিরতে চেয়েছেন, সেটাকে তারেক রহমান সরকার কিভাবে দেখছেন। যদি ভারত সরকার তাকে কোনো ট্রাভেল ডকুমেন্ট দেয়, তাহলে সেই ট্রাভেল ডকুমেন্টটা তারেক রহমান সরকার অ্যাকসেপ্ট করবেন কি, নেবেন কি? যদি না নেন, তাহলে তারা কি কোনো ট্রাভেল ডকুমেন্ট দেবেন? তাদেরই দেশের নাগরিক, তারা তাকে একটা শাস্তি দিয়েছেন, যাই হোক করেছেন, সেটাও তো একটা মানে যেটা যে যে ট্রাইব্যুনালের বিষয়টা ভারত সরকার তাতে কোনো সহমত পোষণ করে না। কারণ হচ্ছে আইসিটি বিষয়টাতেই ভারত সহমত নয়, আন্তর্জাতিক ভাবেই তাতে স্বাক্ষরকারী নয়। আপনি আইসিটিতে ফাঁসি দিন, জেল দিন, মুক্তি দিন, কোনোটাই ভারতের কিচ্ছু এসে যায় না। ভারত ওগুলো সবটাই ডাস্টবিনে ফেলে দেবে। যারা ডাস্টবিন সম্পর্কে অভিজ্ঞ, তারা ডাস্টবিন থেকে কুড়িয়ে সেগুলো পড়ে নিতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনার বিষয়ে যেটা বলা আছে, ফন্দি প্রত্যর্পণের দাবি লাগাতার বলে যাচ্ছেন, অথচ কেউ চুক্তিটা পড়ে দেখেনি। আইসিটি শেখ হাসিনার ফাঁসি হয়ে গেছে, কেউ রায়টাও চোখে দেখেনি। একজন বাংলাদেশি আমি পাইনি সাংবাদিক যিনি বলেছেন আমি রায়টা দেখেছি। একটা সুপ্রিম কোর্টের রায় হলে কি হয়, রায়টা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়, তাই না? সবাই পড়তে পারেন, জানতে পারেন কেন এরকম রায় হলো। এই রায়টার বিষয়বস্তু কেউ জানেন না। এমনকি সেই রায়েতে কারা কারা সেখানে সাক্ষ্য দিয়েছেন তাদের নামও জানানো যাচ্ছে না। মানে গোড়েরাই বানিয়ে একটা শাস্তি দিয়ে বলছেন তিনি শেখ হাসিনা যখন ভারতে এসেছিলেন তখন তো আপনাদের বিমানে এসেছিলেন না, তিনি তো বায়ুসেনার বিমানে এসেছিলেন, ভারতের বিমানে তো আসেন। তা আপনারাই ফেরত পাঠিয়ে তাকে বলছেন পলাতক। তিনি তো পালাননি, তিনি তাকে তো আপনারাই তুলে ধরে বেঁধে ওখানে ভারতে পাঠিয়েছেন। এটা ঘটনা যে একটা বিরাট একটা মানে কতগুলো ক্রিমিনাল সেদিন জমা হয়েছিল, তাতে তার জীবনের সংশয় ঘটতে পারত। সেই কারণে ক্রিমিনালদের হাতে যাতে তার মৃত্যু না হয় তার জন্য তাকে হয়তো তারা সঠিক কাজই করেছেন, হয়তো পাঠিয়ে দিয়েছেন। কিন্তু সেই তাকে আবার এখন বলছেন ফেরত চাই। ফেরত চাই কিসের ভিত্তিতে? তাকে নিয়ম কানুনটা তো করতে হবে। গোটা বাংলাদেশের মতো নিয়ম কানুন তো সব দেশে নয়। আমার দেশে ভারতে আমার গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতা আছে। যিনি এখানে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি আমাদের সম্মানিত অতিথি, ভারত সরকার বলে সম্মানিত অতিথি। তাকে তো কোনোভাবে মানে অসম্মান করা হয় না, তাকে তো বলা যাবে না আপনি এটা বলবেন না, এটা বলবেন না, এসব তো বলা যাবে না। তো একটা ফোন আসছে মানে জি, আওয়াজটা ফোন কমে আসছে গেল। এই জন্য কথা ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি মনে হয় না খুব বেশি আর নতুন কিছু বলতে পারবো, মনে কিন্তু হয় না। আমি আপনাদের আমার একটা কথাটা প্রশ্ন পরে হচ্ছে, শুনে নেবো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আগে আমার করে একটা নেন তাহলে ভালো হয়। আমার একটা প্রশ্ন হচ্ছে যে শামাবাদ গতকালকেও বলেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী গতকালকেও বলেছেন আগে শেখ হাসিনার কথা বলা বন্ধ করতে হবে, তারপর ভারত সফর। জানি না, বলতে পারছি না। কে উনি তাই তো আমি জানি না। এটা কি আদৌ আমি তো সম্ভব জানি কিনা? না না মানে তিনি কে আমি তো জানি না। তিনি বলবেন তার কথা শুনে ভারত সরকার চলবে, এবং তিনি কি ভারতের নির্বাচিত মন্ত্রী নাকি? এটা কি বাংলাদেশ পেয়েছেন নাকি মগের মুলুক? যা খুশি তাই বলবেন। আপনাদের ওখানে তো রেড লাইটে আমি দেখেছি গাড়ি চলে, সবুজ আলো হলে জ্বললে না গাড়ি বন্ধ হয়ে যায়। এটা একটা দেশ তো, বিচিত্র দেশ তো, যেখানে কোনো আইন বলে কিছু নেই। এখানে যে এখনো মব সন্ত্রাস চলছে, এখনো শিল্পপতিদের উপর হামলা চলছে। আমার পরিচিত ঘনিষ্ঠ শিল্পপতি, তাদের উপর চাঁদার জুলুম আছে, ফলে তারা কারখানা খুলতে পারছেন না। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। আপনি ইউনুসের আমলে যে মব সংস্কৃতি, তারা তারা আবার এখন সাংসদ হয়েছেন, তারাই আবার টাকা চাইছেন, সেটা আবার সংবাদপত্রে ছাপাও হচ্ছে যে টাকা চাইছে। এই তো দেশ। এই দেশের মন্ত্রী কি বললেন না বললেন কিছু এসে যায় না, ভারতের কিছু সেটা কি ব্যাপারটা শেখ হাসিনা কখন কি বলবেন না বলবেন। আমার তো মনে হয় 15ই আগস্ট নিশ্চয়ই তিনি কিছু একটা বলবেন বাংলাদেশের তার আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। এটা জাতীয় শোকের দিন তার পক্ষে, জাতীয় শোকের দিবস গোটা বাংলাদেশে, তাই না? বাংলাদেশকে যিনি স্বাধীনতা এনে দিয়েছিলেন তার হত্যার দিবস, এটা কালা দিবস না?
সে কারা দিবসের দিনে তো কিছু বলতেই পারেন, আমি তো জানি না তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে বা মুখ বন্ধ, তিনি কে আমি তো সেই জানি না। মানে তিনি বলবেন আর সেটা শুনে ভারত সরকার চলে, তিনি নিজেকে বড্ড বেশি ভাবছেন, তিনি প্রধানমন্ত্রীর ওপরে ভাবছেন নিজেকে, তাই না? আমার তো মনে হয় না এরকম কোনো, মানে আমি জানি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে শেখ হাসিনা যেটুকু বলার, যখন যা প্রয়োজন হবে তখন তিনি যেটা বলতে পারেন এবং তখন তিনি তা বলবেন, সেটা কোনো, তাতে কোনো ভারত সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। আর মিডিয়া তারা তো তার সাক্ষাৎকার নেন, তার সঙ্গে কথা বলেন, ফলে সেটা তো মিডিয়ার উপর নির্ভর করছে, তারা তাদের সংবাদের অনুসারে তার প্রয়োজনীয়তা আছে কি নেই সেই বুঝে তারা করবেন, তারা তো কোনো নির্দেশের জন্য করবেন না। ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকুন, পরে একটা আবার প্রশ্ন করে কথা শেষ হবে। করি, ছোট্ট একটা প্রশ্ন উত্তর দেন। আপনি যে প্রসঙ্গটা তুলছিলেন যে ভারত সরকার শেখ হাসিনা আসতে চান বাংলাদেশে, প্রত্যাবর্তন করতে চান, সেক্ষেত্রে তার প্রত্যাবর্তনের জন্য ভারত সরকার ট্রাভেল ডকুমেন্ট দিবে, বাংলাদেশ সরকার সেটা অ্যাকসেপ্ট করবে কিনা, যদি না করে শেখ হাসিনা কিভাবে আসবেন? আসবে না তিনি, বাংলাদেশের নাগরিককে বাংলাদেশ সরকার, তারা তো বলছেন তিনি অপরাধী, তাকে এনে বিচার করবেন, সর্বোচ্চ নিরাপত্তা দেবেন, তাও তো বলেছে কোন একজন উপদেষ্টা, তাই না? কে কি বলছে বাংলাদেশে কোনো মানে গুরুত্ব কিছু নেই, আসলে সিদ্ধান্তটা প্রধানমন্ত্রী, বাকিরা কথার কথা বলেন, তাদের কথার কোনো গুরুত্ব দেওয়ার কিছু না। বলছি ভারত সরকার ট্রাভেল ডকুমেন্ট দিতে রাজি আছে, সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা বলুন, নাহলে আপনি ট্রাভেল ডকুমেন্ট দিন। আচ্ছা, নাই যদি হন তিনি বেনাপোল বন্দরে বসে থাকবেন গিয়ে, তো তাকে ওখানে বসে থাকতে আন্তর্জাতিক মিডিয়াকে সঙ্গে নিয়ে যাবেন না, আমিও যাবো ওখান থেকে, আমি আপনাদের লাইভ দেবো। একদম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দাদা, বোধহয় খুব ক্লান্ত, দাদা ক্লান্ত, নিশ্চয়ই আবারও দেখা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।